তো ভিউয়ার্স, আমি শুনেছি এই জমিদার বাড়িতে আন্ধার কোটা নামে একটি জায়গা আছে। সেই জায়গাটি যেতে হয় নাকি এই সিঁড়ি দিয়েই। জমিদারদের প্রতি অবাধ্য হলেই প্রজাদের রাখা হতো এই আন্ধার কোটায় এবং চালানো হতো অত্যাচার, এমনটা কথিত আছে। সেই আন্ধার কোটায় প্রবেশ করে অনুভব করেছিলাম তখনকার অত্যাচারের চিৎকার। ততকালীন সময়ে জমিদার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সাহস হতো না প্রজাদের। মনে করেন সে এখান থেকে আসতে দিত না, জুতে বাইতে আসতে দিত, কাউকে আসতে দিত না না। আর মানে যারা যাবে দূর থেকে যেতে হবে। আর ওই যে রাস্তা, ওই রাস্তাতে যাওয়া লাগছে, মানে জমিদার বাড়ির সামনে থেকে কেউ যেতে পারবে না। তবে একটি জিনিস বলতেই হয়, পুরো জমিদার বাড়ি যেন শিল্পীর হাতে তৈরি এক অনন্য নিদর্শন। এই পিলারটির এই কারুকার্যগুলো দেখেন, একেবারে মনোমুগ্ধকর। তবে হাত দিলেই অনেক কিছু খসে খসে পড়ছে। মানে সব হাতের কাজ, এগুলো তো মেশিনের কোনো কাজই না। না, মেশিন দিয়ে তো তৈরি করতে না, হবে। তখন মেশিন ছিল না। হ্যাঁ, তখন মেশিন ছিল না, মিক্সার মেশিন ছিল না, হ্যাঁ। পোফর্মা ছিল না। এরা এই পোফর্মা গুলো হাত দিয়ে করছে, সব হাত দিয়ে অতিরিক্ত কাঠের উপর খুদাই করে তার ভিতরে করেছে। ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত এক সময়কার রাজকীয় জমিদার বাড়িটি এখন বিষাক্ত পোকামাকড় ও সাপের আবাস স্থলে পরিণত হয়েছে, যেখানে অতীতে বড় বড় বণিক ও জমিদারদের আনাগোনা ছিল। টাঙ্গাইলের একটি পাকা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি নাগরপুর উপজেলার দিকে। গন্তব্য হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি। যেতে পথে চোখে পড়ছে ছোট বড় অনেক নদী। পাকুটিয়া জমিদার বাড়িটি নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। এসব নদী দেখলে একটি বিষয় মাথায় আসে যে তখনকার জমিদারগণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এই নদী পথগুলোই ব্যবহার করতেন। চলে এসেছি পাকুটিয়া জমিদার বাড়িতে। এখানে আজও দাঁড়িয়ে আছে কারুকার্য খচিত অট্টালিকা, পুরনো মন্দির, নাট মন্দির, দিঘি, কূপ, যা একসময়ের জমিদারি জীবনের নীরব সাক্ষ্য বহন করে। জমিদার বাড়ির প্রবেশ মুখেই রয়েছে একটি পুরনো মন্দির, যা এককালে দুর্গাপূজার প্রতিমা নির্মাণে বিখ্যাত ছিল। ভারতবর্ষের খ্যাতনামা কারিগররা শরৎকালে এখানে প্রতিমা তৈরি করতেন। জমিদার বাড়ির এই ভবনগুলোর পাশ দিয়ে হাঁটলে অনুভব করা যায় সেই রাজকীয়তার, অনুভব করা যায় যে একসময় এই জায়গাগুলো কতটা প্রাণবন্ত ও মুখরিত ছিল। ঊনবিংশ শতাব্দীর শুরুতে তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সঙ্গে মেইল স্টিমার ও যাত্রীবাহী নৌযোগে নাগরপুরের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। আসার পথে যে নদীগুলো আমরা দেখলাম, মূলত সেগুলোই ছিল এই জমিদার বাড়ির ব্যবহৃত নদীপথ। সেই সূত্র ধরেই কলকাতা থেকে আগত ধনাঢ্য ব্যবসায়ী রামকৃষ্ণ সাহা মণ্ডল এখানে জমিদারি শুরু করেন। 1915 সালে নির্মিত হয় পরপর 3টি বিশাল অট্টালিকা, যা একই নকশায় তৈরি করা হয়েছিল, যেগুলোতে ছিল পাশ্চাত্য শিল্পের প্রভাব। 15 একর এলাকা জুড়ে নির্মিত জমিদার বাড়িটি 3 তরফ বা 3 মহলা নামে পরিচিত। প্রতিটি অট্টালিকার সামনের বারান্দায় পূর্ণাঙ্গ সুন্দরী নারী মূর্তি, রেলিংয়ের কার্নিশে সারি সারি ক্ষুদ্র নারী মূর্তি এবং লতাপাতা ফুলের অলঙ্করণে মণ্ডিত নকশা রয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি পাকুটিয়া জমিদার বাড়ির একটি অট্টালিকার এই বারান্দাটিতে। আর
এই জায়গাটি দেখেন একেবারে জঙ্গলে এখন ছেয়ে গেছে এই বারান্দাটি। এবং এই যে এখানে একটি রাস্তা ছিল নামার, মানে এটি সিঁড়ি ছিল, এখান থেকে নেমে সামনে যাওয়া যেত। সামনে একটি বিশাল পুকুর দেখতে পাচ্ছি, সেটি সেই সময়কারই খনন করা। আর এই স্থানগুলো দেখেন কতটা জঙ্গলে আচ্ছাদিত। আপনাদের একটি জিনিস দেখাই, এই যে এই পিলারটি দেখেন লোহার তৈরি, এখনও এই লোহার তৈরি পিলারটিতে আগেকার শিল্পকর্মগুলো সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে যে জমিদার রামকৃষ্ণ সাহা মণ্ডল কলকাতা থেকে এখানে এসেছিলেন, তিনি কতটা ধর্নাঢ্য ছিলেন এবং তিনি কত যত্ন সহকারে এবং কতটা মানে শৌখিনভাবে এই পুরো জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। এই যে দেখেন এখানে আসলে আপনাদের একটি জানালা দেখাই, এই জানালাটির এই রডগুলো দেখেন সেই সময়কার রড, কিন্তু এখন এগুলোতে মরিচা ধরেছে। তবে এর যে মানে মজবুত যে এই রডগুলো সেটা এখনও বোঝা যায়। ভিতরে আমি ক্যামেরাটি একটু ঢুকাই, দেখেন ভিতরে আমি ক্যামেরাটি প্রবেশ করালাম। দেখেন এখানে এই কক্ষটি আগে অবশ্যই জমিদাররা কোনো না কোনো কাজে ব্যবহার করতেন, কিন্তু সেটি এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবং পুরো জমিদার বাড়ির যে সিলিংগুলো দেখা যায় সেগুলোতে লোহার বিম ব্যবহার করা হয়েছিল। তো আমরা সামনের দিকে যাই, যাওয়ার পথে আপনাদের আরেকটি লোহার পিলার দেখাই। এই যে দেখেন এই পিলারটি কতটা মজবুত এবং কতটা শৈল্পিক কার্য এই পিলারটিতে করা হয়েছে। এই দেখেন না এই জায়গাগুলো কতটা শৌখিনভাবে এগুলোতে নকশা তৈরি করা হয়েছিল, অসাধারণ, মনোমুগ্ধকর। এবং প্রত্যেকটি জানালা কতটা বিশাল আকৃতির। ভিউয়ার্স, এই অট্টালিকাটির পাশে একটি বিশাল এরকম কূপের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। হয়তোবা সেই সময় এখান থেকে পানি সরবরাহ করা হতো, যেটা আমি দেখে অনুমান করছি। এই কূপটি দেখেন আমার চেয়েও অনেক উঁচু, তখন হয়তোবা এখানে কোনো একটা জায়গা ছিল উপর থেকে পানি বের করার। এ পাশে আরেকটি রাজকীয় অট্টালিকা দেখা যাচ্ছে। চলুন আমরা সেই অট্টালিকার কাছে যাই। হেন কারিগর, এই কারিগর, হ্যাঁ, হেন কারিগর পাওয়া মুশকিল। কত দুরূহ ব্যাপার ছিল, কত যোগাযোগের ব্যাপার ছিল, কয় সময় লাইটে যায় সেই কারিগর খোঁজ নিয়ে হয়তো এখন জায়গায় বেশি আমেরিকার খবর নিতেছি। তখন তো আর শেষ সিস্টেম ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, টেলিগ্রাম ছিল না, কিছু ছিল না। এই জিনিসগুলো কত সময় ধরে করতে আপনি তো চিন্তা করেন। অনেক সময়, অনেক সময়। যেমন তাজমহল লাগছে 22,000 শ্রমিক 20 বছর ধরে পরিশ্রম করিয়ে হ্যাঁ তাজমহল তৈরি করছে। হাজার হাজার মাইল দূরের থেকে হাতের পিষ্টে করে পাথর নিয়ে তাজমহল তৈরি করছে। এরাও তো সেই রকম কোন এটা দেখেন এখনকার মিস্ত্রিকে দিয়ে যদি আপনি করাইতে যান তাদের ধৈর্য হবে এগুলো না। এখনো এইগুলো করতে কত সময় লাগবে, কত সময় লাগবে, এবং এগুলো তো সব হাতের কাজ, এগুলো তো মেশিনের কোনো কাজই না। না, মেশিন দিয়ে তো তৈরি করতে হবে। তখন মেশিন ছিল না। হ্যাঁ, তখন মেশিন ছিল না, মিক্সার মেশিন ছিল না, হ্যাঁ। পোফার্মা ছিল না। এরা এই পোফার্মা গুলো হাত দিয়ে করছে, সব হাত দিয়ে। অতিরিক্ত কাঠের উপর খুদাই করে তার ভিতরে করেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদের একটি অসাধারণ পিলার দেখাচ্ছি। এই যে অট্টালিকাতে আমি ঘুরছি সেই অট্টালিকার এই যে দেখেন এই পিলারটির এই কারুকার্যগুলো দেখেন একেবারে মনোমুগ্ধকর। তবে হাত দিলেই অনেক কিছু খসে খসে পড়ছে, মানে এই যে দেখেন পলেস্টারগুলো খসে পড়ছে। তবে এর যে নকশা, এর যে শৈল্পিক কর্ম, যে কেউ দেখলে মুগ্ধ হবে। তখনকার সময়ে কত যত্ন সহকারে, কত শৌখিনভাবে এই পিলারের এই নকশাগুলো তৈরি করা হয়েছিল, অসাধারণ। আপনাদের এই জমিদার বাড়ির একটি গোসলখানা দেখাবো। এই যে দেখেন সামনে একটি গোসলখানা দেখা যাচ্ছে। বলা হয়
এই জমিদার বাড়ির যারা গিন্নি মানে যারা মহিলা সদস্যরা তারা এই গোসলখানাতেই গোসল করার জন্য আসতেন, মানে তাদের স্নানের কাজটি তারা এখানেই করতেন। তো আমরা সেই গোসলখানার কাছে যাব এবং দেখব আসলে সেটিও কিভাবে বা কোন কাঠামো নিয়ে নির্মাণ করা হয়েছিল, সেই সময়ে এই গোসলখানাটি কিভাবে তৈরি করা হয়েছিল। দেখুন আমি প্রবেশ করলাম এবং এখানে চারপাশে প্রাচীর দেয়া ছিল, তার এখানে দেখতে পাচ্ছি যে কিছু প্রাচীর ভেঙে গেছে আর এই পাশের প্রাচীরগুলো টিকে আছে এখনো। আর এটি ছিল একটি দরজা। আর এ পাশে আসলে আপনাদের একটি কূপ দেখাই আমি। এখানে একটি কূপ আছে, এই কূপটি দেখেন, এখান থেকে পানি উত্তোলন করা হতো। এখন এই কূপটি একেবারে আবর্জনায় ছেয়ে গেছে। দেখেন না, এখান থেকে আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন, দেখলেই আপনাদের মনে হবে যে কতটা নোংরা এখন এই জায়গাটি। এই যে দেখেন এখানে লোহার কিছু হাতলের মতো কিছু জিনিস লাগিয়ে রাখা হয়েছিল যাতে নিচে নামা যায়। আর এই জায়গাটিও অনেক সুন্দর ছিল, অনেক মনোমুগ্ধকর ছিল সেই সময়, কিন্তু এখন একেবারে পরিত্যক্ত এবং নোংরা অবস্থায় পড়ে আছে একেবারে যুগের পর যুগ ধরে। সামনেই তাকালে সেই রাজকীয় আরেকটি অট্টালিকা দেখা যায়। তো ভিউয়ার্স, আমি এখন আছি আরেকটি বিশাল অট্টালিকার পাশে। এখন উপরে দেখেন, উপরে এই বারান্দাটির এই জায়গাটিতে আগে একটি রেলিং ছিল, সেগুলো ভেঙে গেছে। উপরে ছাদে চড়া যেত, কিন্তু এখন একেবারে উপরে ওঠা নিষেধ করে দেওয়া হয়েছে। এবং এই যে প্রাসাদটি তার সামনে আরেকটি কূপ, এই যে দেখেন, এই কূপটি তখন এখানেও পানি ছিল, পানি উত্তোলন করে পানি খাওয়া হতো, কিন্তু এখন দেখেন একেবারে নোংরা অবস্থায় আছে পুরো কূপটির নিচের অংশটি। সেই সময়ে জমিদাররা তাদের প্রজাদের জুতা পায়ে বা মাথায় ছাতা নিয়ে বাড়ির সামনে দিয়ে চলাচল করতে নিষেধ করতেন। এছাড়া জমিদারদের অনেক অত্যাচারের গল্প লোকমুখে শোনা যায়। এমনও শোনা যায় এই জমিদার বাড়ির একটি ভবনে আন্ধার কোটা নামে একটি জায়গা রয়েছে, যেখানে অবাধ্য প্রজাদের উপর চালানো হতো অত্যাচার। এই জমিদার বাড়িটা আগে কেমন ছিল, মানে আপনি যখন প্রথম দেখছেন তখন কেমন ছিল? তখনও মনে করেন এই ধরনের ছিল, কিন্তু আর তো ওই যে পরিষ্কার ছিল। তখন মনে করেন ওই বাবুরাও, তো আমি ছোট সময় আপনি দেখছেন তাদেরকে, জমিদারদের? একজন দেখছি। কি নাম ছিল ওনার? ওনারা ছিল জিতেন বাবু। আর ওই বাবু জিতেন বাবু, জিতেন উনি কি সবচেয়ে ছোট ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ওই তরফে যে ওই তরফের ওটাতে বাবুর শালা, তার নাম আছে জহর বাবু। জহর বাবু থাকতো, মানে প্রত্যেকটা তরফে এক একটা পরিবার থাকতো নাকি? হ্যাঁ হ্যাঁ, দুইটাই। আর এটার ডায়ে কেউ থাকতো না। এটা কোনটা? এটাতে? হ্যাঁ, এটা ফাঁকা থাকতো। হ্যাঁ। তো এরা চলে গেল কবে? এটা চলে গেছে গন্ডগোলের আগে, মানে 71-এর আগে চলে গেছে। 71-এর আগে চলে গেছে। তো আগে তো একেবারে জাঁকজমকপূর্ণ ছিল না জায়গাটা? মানে খুবই ছিল, সাজানো ছিল, এরকম তো ছিল না? জঙ্গল টঙ্গল তো এগুলো কিছু ছিল না? না, জঙ্গল ওই যে মাঠ দেওয়ার আগে জঙ্গল, আমি জঙ্গল দেখছি। ও, তারা থাকা অবস্থাতেও? হ্যাঁ। আর এইগুলা তো ছিল না, এগুলো তো তখন পরিষ্কার ছিল সব? হ্যাঁ, এগুলো সব পরিষ্কার ছিল। এখানে মনে করেন তারা যা থাকতে, হ্যাঁ, তারা থাকতে হয়তো মানুষ চলাচল করবার দিত না। ওই খালের দক্ষিণ মধ্যে যাইত না, মানে দূর দিয়ে যেতে হতো। মনে করেন সে এখান থেকে আসতে দিত না, জুতে বাইতে আসতে দিত, কাউকে আসতে দিত না। হ্যাঁ। আর মানে যারা যাবে দূর থেকে যেতে হবে। আর ওই যে রাস্তা, ওই রাস্তাতে যাওয়া লাগছে, মানে জমিদার বাড়ির সামনে থেকে কেউ যেতে পারবে না।
তো ভিউয়ার্স, এই যে প্রাসাদটি তার বারান্দায় প্রবেশ করছি এবং দেখি ছাদটি আপনাদের দেখানো যায় কিনা। তো ভিউয়ার্স, আমরা এখন এই ছাদের উপরে যাচ্ছি। আঙ্কেল, আপনার নাম কি? দীনচন্দ্র সরকার। ওই দীনচন্দ্র সরকার আঙ্কেল আমাদের উপরে নিয়ে যাচ্ছেন। তো এই যে সিঁড়িগুলো দেখছেন, সেই সময়কার তৈরি করা সিঁড়ি এখনও একেবারে মজবুত অবস্থায় আছে। এই লোহার রেলিংগুলো দেখেন, অসাধারণ মজবুত। উপরে যাওয়া যাবে না। তো ভিউয়ার্স, উনি আমাকে অনুমতি দিলেন আমি আপনাদের ছাদটি দেখাতে চাই। উপরের যে ছাদটি, সেই ছাদটিও অসাধারণ হওয়ার কথা আমি যতদূর ধারণা করছি, কিন্তু বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, একটু ভালো লাগছে। এই যে দেখেন এখানে যে ফাটলটি, এটি কতটাই ভয়ঙ্কর। এই যে আমি এখান থেকে উঠলাম এবং এই যে ছাদটি, সেই ছাদে আসলাম। দেখেন কি রাজকীয় ছাদ, সেই সময়কার, অসাধারণ। কিন্তু এখন এর বেশিরভাগ অংশই একেবারে নড়বড়ে ভঙ্গুর। যে কোনো সময় বিপদ ঘটতে পারে এই ছাদের। আসলে যে কোনো জায়গায় আসলে হেলান দিলে বা খুব মজবুত আকারে ধরলে ভেঙে পড়তে পারে। এইখানে আমি শুনেছিলাম যে এখানে কিছু কারুকার্য ছিল, কিছু মূর্তি ছিল, সেগুলো ভেঙে গেছে। ওই যে দেখেন ওখানে দুটি পরীর দেখেন শৈল্পিক কারুকার্য করা হয়েছে। এখান থেকে দেখাচ্ছি আমি আপনাদের। ওই যে কত সুন্দর, অসাধারণ। এই যে দিক থেকে প্রবেশ করা যায়। এখানে দেখেন ভিউয়ার্স, এই যে মূর্তিগুলো, এগুলো শুধু কোমর পর্যন্তই রয়ে গেছে, উপরের অংশগুলোও ভেঙে গেছে। এবং এই জায়গাটি, এই যে মূর্তিগুলোর কথা সবসময় বলা হয়, এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় এবং অসাধারণ শৈল্পিক কারুকার্য এই যে দুটি পরীর মূর্তি। দেখেন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের, কিন্তু সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগে। তো এদিক থেকেও নামা যায়, নামার ব্যবস্থা আছে। এবং এই ছাদের বিশালতা দেখেন, কত বিশাল এই ছাদটি। আসলে সেই সময় জমিদার পরিবারের লোকজনেরা এখানে আসতেন, এখানে এসে নিজের সময় পার করতেন। এই অংশটি দেখেন একেবারে খসে পড়েছে ভেঙে। এই দেখেন, এগুলো মনে হয় সম্প্রতি ভেঙেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এটিও হেলে পড়ার মতো অবস্থা। তো ভিউয়ার্স, আমি শুনেছি এই জমিদার বাড়িতে আন্ধার কোটা নামে একটি জায়গা আছে। সেই জায়গাটি যেতে হয় নাকি এই সিঁড়ি দিয়েই। সেই আন্ধার কোটাতে সেই সময় জমিদাররা তৎকালীন প্রজাদেরকে নিয়ে এসে অত্যাচার করতেন। তো আমরা এই সিঁড়ি দিয়ে নামবো এবং দেখব যে সেই আন্ধার কোটাটি এখনও আছে কিনা। চলুন। নামার পরেই এরকম একটি সুন্দর আলমারি দেখতে পেলাম, কিন্তু এর এই কপারটি ভেঙে গেছে। এবং এখানে দেখেন বিশাল জানালা, সেই জানালার কপাটও এখন নেই। চলুন দেখি নিচে নামা যায়। এখানকার গ্রিলটি বন্ধ করে রাখা হয়েছে। এখানে একটি দরজা ছিল এবং এই যে আমি আপনাদের সেই আন্ধার কোটাটি দেখাবো। এই যে দেখেন একেবারে ঘুটঘুটে অন্ধকার। আসলে এখন এই জায়গাটিতে নেমে দেখানো খুবই ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন, যতটুকু দেখানো যায়, খুবই অন্ধকার এই জায়গাটি। তো ভিউয়ার্স, আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে নিয়েছি। চলুন দেখি কতটুকু আপনাদের দেখাতে পারি এবং কত নিচে নামতে পারি। আসলে এখন এই জায়গাটিতে আমি একেবারে একা, এখন অনেক ঝুঁকি নিয়ে নামছি। এই যে দেখেন, এটি সেই আন্ধার কোটা বলা হয়। এখানেই নাকি এনে প্রজাদের শাস্তি দেওয়া হতো। তো সেই জায়গাটি একেবারে দেখেন না, মনে হচ্ছে
যে বহু বছর ধরে এখানে এই জায়গাটি কাঁদছে, মানে কান্না করছে, এবং সেই প্রজাদের নির্যাতনের কথা এই জায়গাটি বলার চেষ্টা করছে। তো এখন একেবারে ভঙ্গুর অবস্থায় আছে এই আন্ধার কোটাটি। তো আমি এই যে সিঁড়ি দিয়ে নামলাম, কিন্তু সিঁড়ির অবস্থাটি দেখেন, যে কোনো সময় এটি ধুরমুর করে ভেঙে পড়তে পারে। এবং এই যে কাঠগুলো দেখেন, সেই সময়কার রাজকীয় কাঠ ব্যবহার করা হয়েছিল। এখন এগুলো আস্তে আস্তে এগুলোতে ঘুণ ধরছে, এগুলো ভেঙে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে সেই সময়কার প্রজাদের অত্যাচারের অভিশাপে হয়তোবা এই জায়গাটির এখন এই বেহাল অবস্থা। তো ভিউয়ার্স, এখানে আর দেরি না করে আমি উপরের দিকে উঠি এবং এখান থেকে বের হয়ে যাই। আসলে অনেকেই এই আন্ধারকোটা সম্পর্কে বলে থাকেন, সেটি দেখার জন্যই আমি ছাদে এত ঝুঁকি নিয়ে উঠেছিলাম। তো এই আন্ধারকোটাটি ছিল প্রজাদের সেই সময়কার নির্যাতনের এক অন্যতম সাক্ষী। তো ভিউয়ার্স, এখন আমি এই আন্ধারকোটা থেকে উপরে চলে যাচ্ছি, কারণ এখানে বেশিক্ষণ থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক, এবং জায়গাটিও অনেক ভুতুড়ে মনে হচ্ছে আমার কাছে। তো এটি এখান থেকে নামলেই সেই আন্ধারকোটাটি। দেখেন না এই সিঁড়িগুলোর কি বেহাল অবস্থা হয়েছে। এখানেও ছোট ছোট রুম দেখতে পাচ্ছি, এই যে দেখেন। তো আমি এখন এই ছাদ দিয়েই নিচে নামবো। তো ভিউয়ার্স, এখন আমি নেমে যাচ্ছি এই ছাদ থেকে। আসলে এই জায়গাটি প্রচণ্ড গরম এবং একেবারে লোকজন নেই, সে কারণে আমি বেশিক্ষণ এখানে থাকবো না। আর এখন যাচ্ছি আমি নিচের যে আরও স্থাপনাগুলো আছে সেগুলো দেখাবো। তো ভিউয়ার্স, এখানে চোখে পড়লো কিছু রঙিন গ্লাস। এই যে দেখেন, সেই সময়কার গ্লাসগুলো এখনও এখানে দেখা যায়, এখনও টিকে আছে এবং সেই সৌন্দর্য এখনও ধরে রেখেছে। অসাধারণ। অনেক বড় একটি পুকুর আছে, বা দিঘিও বলতে পারেন, একরকম দিঘি। সেই সময় খনন করা হয়েছিল এবং তার পাশেই একটি শৌচাগার, সেই সময়কার শৌচাগার আপনাদের দেখাই, চলুন। এই যে সেই শৌচাগারটি ব্যবহার করা হতো জমিদারি আমলে, সেটি এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবং ঠিক তার পাশেই এই বিশাল দিঘি বা পুকুর, যাই বলেন না কেন, সেটি। তো এই যে দেখেন, এই শৌচাগারটি রাজকীয়ভাবে তৈরি করা হয়েছিল, শৌচাগারটিও, এবং ঠিক তার পাশে এই দিঘিটি। দ্বিতল বিশিষ্ট নাচঘরটি মাঠের মাঝখানে অবস্থিত। জমিদারি আমলে নাচে গানে মুখরিত থাকত এই নাচঘরটি। পুরো জমিদার বাড়ি যেন বিষাক্ত সাপ ও পোকামাকড়ের আবাসস্থলে পরিণত হয়েছে। তো ভিউয়ার্স, পাকুটিয়া জমিদার বাড়ির এই জায়গাটি দেখুন। এক সময়কার রাজকীয় প্রাসাদের সামনে এরকম জঙ্গলের রাজত্ব এখন চলছে। সেই সময়ে যখন জমিদাররা এখানে বসবাস করতেন, তাদের পদচারণায় এই জায়গাটি মুখরিত থাকত। কিন্তু এখন এই জায়গাটিতে অবাধে বিচরণ করছে সাপ, নানান ধরনের পোকামাকড়। তো এটিকেই বলা হয় আসলে সময়ের পরিবর্তন। বিশালকায় এই জমিদার বাড়িটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এখনও এটির অতীত সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব। এটি হতে পারে ইতিহাস প্রেমীদের জন্য একটি অন্যতম পর্যটনের স্থান। তাহলে ভিউয়ার্স, আজকের এই পাকুটিয়া জমিদার বাড়ির আরও কোনো ইতিহাস জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।